আলোচনা করার জন্য যে কয়েকটি কেমিস্ট্রির বেসিক কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে ব্যাপন এবং নিঃসরণ খুবই গুরুত্বপূর্ণ। আর এই সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 2-এ। তাহলে এখন আমরা পড়তে যাচ্ছি ব্যাপন এবং নিঃসরণ। আচ্ছা, তাহলে ব্যাপন কাকে বলে? আমরা একটু দেখার চেষ্টা করি যে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে বিষয়টা একটু বুঝি। কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যম হতে পারে, সেটা চাই কঠিন হতে পারে, সেটা চাই তরল হতে পারে, সেটা চাই বায়বীয় হতে পারে। যে কোনো মাধ্যমেই কঠিন, তরল বা গ্যাসীয়, তার মানে এটা হচ্ছে যে কোনো পদার্থের যে কোনো অবস্থায় হতে পারে। সেটা কঠিন তরল পদার্থও হতে পারে, সেটা তরল পদার্থও হতে পারে, আবার বায়বীয় হতে পারে। এই তিনটা অবস্থায় যদি কোনো পদার্থ স্বতঃস্ফূর্ত অন্য কোনো পদার্থের মধ্যে স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়ে, তাহলে এটাকে ব্যাপন বলা হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে এটাকে একটু ফিল করার চেষ্টা করি। ধরো তুমি পানি নিয়েছো, পানির মধ্যে এক ফোঁটা কোনো অন্য রং মিশিয়েছো। তো রং মিশানোর সাথে সাথে দেখবে যে এই রংটা আস্তে আস্তে পানির মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আমরা এই রং মেশানো থেকেই ব্যাখ্যা করার চেষ্টা করি। পানির মধ্যে আমরা যখন রং মেশাবো, তখন পানির মধ্যে যে রংটা আছে এটা দেখবে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এখন পানি একটা মাধ্যম, পানি যে কোনো মাধ্যমই হতে পারত। এটা যদি পানি না হয়ে এটা যদি গ্যাস হতো, তাও কোনো সমস্যা নেই। এখন পানি এটা একটা মাধ্যম আমরা পেলাম। প্রথম শর্ত, যেহেতু কোনো মাধ্যমে, পানি একটা মাধ্যম। তো পানি মাধ্যমে কোনো পদার্থ, তরল একটা পদার্থ আমরা ছেড়ে দিয়েছি। যেহেতু রং একটা তরল পদার্থ, তো আমরা রংকে ছেড়ে দিয়েছি, তো সেটা তরল ছিল। তো এখানে যে কোনো পদার্থই হতে পারত, তরল, কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয় যে কোনোই হতে পারত। তা আমরা তরলকেই ছেড়ে দিয়েছি। তরল পদার্থকে ছেড়ে দেওয়ার কারণে তরল পদার্থটা চারিদিকে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ছে। এই জন্য এই ঘটনাটাকে আমরা ব্যাপন বলছি। আবারও বলি, আমরা প্রথমে একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি এবং পানির মধ্যে যে কোনো রং মিশিয়েছি। রং মেশানোর কারণে পানি একটা মাধ্যম, যে কোনো মাধ্যমই হতে পারতো। তো আমরা পানি নিয়েছি, পানি যে কোনো একটা মাধ্যম, এটার মধ্যে তরল একটা পদার্থ, রং, এটা তরল পদার্থ, এটা চারিদিকে ছড়িয়ে গেছে এবং এটা সমানভাবেই ছড়িয়ে গেছে, স্বতঃস্ফূর্তভাবেই ছড়িয়ে গেছে, যার কারণে আমরা এই ঘটনাটাকে ব্যাপন বলছি। ঠিক আছে, তাহলে আমরা এই ব্যাপন সম্পর্কে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। তো এখন আমাদের বইয়ের মধ্যে ব্যাপনের একটা পরীক্ষা আছে, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এসএসসি পরীক্ষার জন্য। এবং এই পরীক্ষাটা বাদ দিয়েও তোমাকে বলতে পারে যে ব্যাপনের হার নির্ণয় করো বা নিঃসরণের হার নির্ণয় করো। নিঃসরণ কি, আমরা তো আসছি সামনে, বাট ব্যাপন এবং নিঃসরণ একই ঘটনা। তো এখন দেখো ব্যাপনের হার পরীক্ষা। এই ব্যাপনের হার পরীক্ষা করার জন্য আমাদের প্রথমেই একটি কাঁচ নল নিতে হবে। ঠিক আছে, কাঁচ নল নিতে হবে, অন্য কিছু না। টেস্ট টিউব নিলে হবে না, কারণ টেস্ট টিউবের এক মাথা তো বন্ধ। টেস্ট টিউবকে যদি আমরা কাটতে পারি একদিকে, তাহলে কিন্তু কাঁচ নল হয়ে যাবে, এটা যথেষ্ট। তবে একটা কাঁচ নল নিতে হবে যেটা ফাঁপা হবে, যেটা দুই প্রান্ত কি হবে, ফাঁপা হবে। তো আমরা কাঁচ নল নিলাম। এবার আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ বা অ্যাকোয়াস সল্ট। আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নিয়ে সেখানে একটা তুলাকে ভিজাবো। একটা তুলাকে ভিজিয়ে এই যে কাঁচনলটা আছে এটার এক প্রান্ত বন্ধ করে দিব, এবং আরেকটা দ্রবণ আমাদের ম্যানেজ করতে হবে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভেজানো তুলা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা আমরা যদি পানির মধ্যে দেই, তাহলেই এটা অ্যাকোয়াস হয়ে যাবে। এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা পানির মধ্যে দিয়ে একটা ভেজানো একটা তুলাকে সেখানে দিয়ে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে আমরা কাঁচনলের আরেক প্রান্তে লাগিয়ে দিব। তো লাগিয়ে দেওয়ার সাথে সাথেই এখানে আমরা একটা ঘটনা দেখতে পাবো। সেই ঘটনাটা কি হবে,
এই মাঝ বরাবর একটা সাদা ধোঁয়া সৃষ্টি হবে, যেই যেই ধোঁয়াটা হবে NH4Cl, বা এটাকে আমরা নিশাদল নামে চিনে থাকি। এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে, আমরা আসছি ঊর্ধ্বপাতিত কি এগুলো নিয়ে বিস্তারিত আসছি সামনে, এই অধ্যায়ই পাবে এগুলো। তো এখন এখানে আমরা প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাকোয়াস ফর্ম নিলাম কিভাবে। প্রথমে আমরা হাইড্রোজেন ক্লোরিন গ্যাসকে নিয়েছি, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে নিয়েছি, নিয়ে এটাকে পানির মধ্যে দ্রবীভূত করেছি। পানির মধ্যে দ্রবীভূত করার কারণে এটা একটা কনসেন্ট্রেটেড অ্যাসিডে পরিণত হয়েছে। ঠিক আছে, বা এটা একটা গাঢ় অ্যাসিডে পরিণত হয়েছে, বিকজ আমরা অল্প পানি নিয়েছি, বা লৌহ অ্যাসিড হলেও সমস্যা নেই। ঠিক আছে, তো এখন আমরা যদি একটা তুলাকে নিয়ে অবশ্যই এটা খুব সাবধানে করতে হবে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড তো হাতের প্রচুর ক্ষতি করতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা এত পরিমাণে বেশি শক্তিশালী যে ধরো আমাদের এই হাতের উপরে এক ফোঁটা যদি রাখো, তাহলে দেখবে এদিক দিয়ে পড়ে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, মানে এইদিকে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এত বেশি শক্তিশালী। কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি তুমি অ্যাকোয়াস ফর্মে না নাও, এটার মধ্যে যদি তুমি পানি না দাও, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তুমি হাতে নিলেও কিচ্ছু হবে না, কারণ সেখানে কোনো H+ আয়ন থাকবে না। একটা কথা মনে রাখবে, অ্যাসিডের কাজ করার জন্য অবশ্যই H+ আয়নের প্রয়োজন। আচ্ছা, বাড়তি কথা আমরা না বাড়াই, এখন এইখানে আমরা কি নিয়েছি, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আর এখানে আমরা অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করে এইটাকে তৈরি করেছি, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। মনে রাখবে এই পুরোটাই একটা গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড এই পুরোটা একটা গ্যাস হতে পারে, গ্যাস হতে পারে, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পুরোটা গ্যাস না। এখানে অ্যামোনিয়া গ্যাস, যেটাকে আমরা যদি পানির মধ্যে দ্রবীভূত করি তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তো এখন আমরা পানির মধ্যে এই দুইটাকে একসাথে করলে, পানির মধ্যে এইটাকে আমরা একসাথে করলে, এই অ্যামোনিয়াকে পানির মধ্যে দিলে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাবো। তাহলে পানির মধ্যে দেওয়ার পরে, একসাথে করার পরে, যখন আমরা এগুলোকে তুলো আকারে এইভাবে কাঁচনলের দুই প্রান্তে লাগাবো, তখন এখান থেকে আবার ওই অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসই তৈরি হবে। তাহলে এই যে তুলার যে প্রান্তটা আছে, এই প্রান্ত দিয়ে কোন গ্যাস তৈরি হবে, কোন গ্যাস এইদিকে যাওয়া শুরু করবে, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। কেন, এটা আমি বলে দিলাম, কারণ আমরা অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করেই এইটাকে তৈরি করেছি, এটার অ্যাকোয়াস ফর্ম তৈরি করেছি, বা জলীয় দ্রবণ যেটাকে আমাদের বইয়ে লিখেছে। ঠিক আছে, তাহলে এবার আমরা যখন এই দুইটাকে একসাথে লাগিয়ে দিব, তাহলে এই দিক থেকে অ্যামোনিয়া গ্যাস, এই দিক থেকে অ্যামোনিয়া গ্যাস, কি গ্যাস, NH3 গ্যাস যাওয়া শুরু করবে। আর এই দিক থেকে কোন গ্যাস যাওয়া শুরু করবে, আমরা যেহেতু এইদিকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে দ্রবীভূত করে, পানির মধ্যে দ্রবীভূত করে আমরা হাইড্রোক্লোরিকের অ্যাকোয়াস ফর্ম বা হাইড্রোক্লোরিক অ্যাসিড পেয়েছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাকোয়াস ফর্ম পেয়েছি, যার কারণে এই দিক থেকে কোন অ্যাসিড যাওয়া শুরু করবে, কোন গ্যাস যাওয়া শুরু করবে, হাইড্রোজেন ক্লোরাইড। তো এই দিক থেকে অ্যামোনিয়া এবং এই দিক থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এখন দুইটাই যাওয়া শুরু করবে। যাওয়া শুরু করার পরে দেখা যাবে এরা দুইজনে এক জায়গায় এসে মিলিত হবে। যেই জায়গায় মিলিত হবে সেইটা আমরা পরীক্ষা করে দেখব যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলার কাছাকাছি। এখন কেন এরকমটা হচ্ছে, এইটার ব্যাখ্যাটাই হচ্ছে আমাদের ব্যাপন পরীক্ষা। এই ব্যাপন পরীক্ষাটা এইভাবে না আসে, অনেকভাবেই আসতে পারে, সেটা আমরা একটু পরে জানবো। হ্যাঁ, কিভাবে আসতে পারে, তার আগে আমরা একটু এটাকেই ব্যাখ্যা করি বিস্তারিত। তো এখন এইখানে কাজটা কি ঘটেছে, যে হাইড্রোজেন ক্লোরাইড যে গ্যাসটা আছে, এই গ্যাসটা বেশি দূর যেতে পারেনি, এর কাছাকাছি স্থানে ধোঁয়া তৈরি হয়েছে, কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা অনেক দূর চলে এসেছে এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের তুলনায়। তাহলে এখানে এরকমটা কেন হচ্ছে, তোমরা নিশ্চয়ই আণবিক ভর এই কথাটা শুনে থাকবে। তো পারমাণবিক ভর নির্ণয় করা তোমরা যদি না জানো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আপাতত আমি এজন্য কিছুটা তোমাদেরকে বলে রাখি, তোমরা পর্যায় সারণী একটা চ্যাপ্টার পাবে,
ওইখানে তোমাদের যে পুরো পর্যায় একটা সারণী আছে, পর্যায় সারণীর যে মৌলগুলো আছে সেইখানে মৌলগুলো তোমরা কমপক্ষে 40টা মুখস্থ করো। আপাতত 40টাই এসএসসি তোমাদের চলে যাবে। 40টা মুখস্থ করবে এবং 40টার পারমাণবিক ভর মুখস্থ করবে। ঠিক আছে, 40টা মৌল মুখস্থ করবে, তার পাশাপাশি 40টার পারমাণবিক ভর মুখস্থ করবে। তো সেইখান থেকে তুমি যদি পারমাণবিক ভরগুলো মুখস্থ করতে চাও তখন দেখবে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে এর পারমাণবিক ভর হচ্ছে 14 এবং হাইড্রোজেনের ক্ষেত্রে এর পারমাণবিক ভর হচ্ছে 1। যেহেতু এখানে 3টে হাইড্রোজেন আছে তাই এর ভর হয়ে যাবে 3। এখন তাহলে পুরো অ্যামোনিয়াটার ভর কত হবে? এই দুইটাকে যোগ করে আমরা যেটা পাবো এইটাই কিন্তু এই পুরো অ্যামোনিয়ার ভর হবে। তাহলে অ্যামোনিয়ার ভর কত হচ্ছে? 17। ঠিক আছে, এখন এটা কিন্তু পারমাণবিক ভর। এটা কি 17 গ্রাম নাকি? এগুলো তোমরা যখন আমাদের এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 পড়বে তখন এই বিষয়টা তোমাদের বুঝে আসবে। ঠিক আছে ভাইয়া, এখন এগুলো তোমরা বুঝতে চেও না, আপাতত এইটুকুই মনে রাখো যে এইটা আমরা পারমাণবিক ভর নির্ণয় করছি, যেখানে নাইট্রোজেন 14 এবং হাইড্রোজেন এখানে 3টে থাকার কারণে 3, এবং এইটা পুরোটা অ্যামোনিয়ার ভর হচ্ছে 17। আচ্ছা, এবার আসি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর নির্ণয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর নির্ণয় করতে তোমরা দেখবে হাইড্রোজেনের ভর তো আমরা আগেই দেখেছি 1, তো এখানে একটাই আছে তাহলে 1 হবে, প্লাস ক্লোরিনের ভর তোমরা পর্যায় সারণীতে দেখবে 35.5। এখন আমরা যেহেতু পুরোটার ভর নির্ণয় করব তাই দুইটাকে যোগ করব, তাহলে পুরোটা কত হচ্ছে? 36.5। এখন দেখো এইটার পারমাণবিক ভর বেশি নাকি এইটার পারমাণবিক ভর বেশি? অ্যাবসলিউটলি এইটার বেশি। এখন কোনো কিছুর যদি ভর বেশি হয়, তাহলে সে বেশি দৌড়াতে পারবে নাকি যার ভর কম সে বেশি দৌড়াতে পারবে? তোমার একটা মোটা বন্ধু বেশি দৌড়াতে পারে নাকি তোমার যে চিকন বন্ধু যার স্বাস্থ্য মোটামুটি ফিট আছে সে বেশি দৌড়াতে পারে? অবশ্যই তোমার চিকন বন্ধু সে বেশি দৌড়াতে পারবে তোমার মোটা বন্ধুর তুলনায়, কারণ তার নিজের শরীরকেই হ্যান্ডেল করতেই তো তার অবস্থা খারাপ হয়ে যায়। তো এইরকম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এর নিজের শরীরকে হ্যান্ডেল করতে করতেই এ বেশি দূর আর যেতে পারে না, এইটুকুতে গিয়েই থেমে যায়। কিন্তু এই যে অ্যামোনিয়া গ্যাস এ অনেক পাতলা হওয়ার কারণে এ নিজে অনেক দূর পর্যন্ত যায়, অনেক দূর পর্যন্ত যাওয়ার পরেও মানে এ অনেক দূর দৌড়াতে পারে আর কি। যেহেতু দুইজনে একই সাথে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, কিন্তু এ একটু বেশি চিকন, এ বেশি দৌড়াতে পারবে, যার কারণে তাই এ বেশি পরিমাণে দূরত্ব অতিক্রম করবে, এবং বেশি পরিমাণে দূরত্ব অতিক্রম করলে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি জায়গায় হবে। এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যেটা বেশি দূর পরিমাণ দৌড়াতে পারবে না, যার কারণে এটা কি এর নিজের নিকটস্থ কোনো একটা জায়গায় কি তোমার গ্যাসটা তৈরি করবে, সাদা ধোঁয়া। এখন যে সাদা ধোঁয়াটা তৈরি করবে এটা কি হবে? এটা মূলত অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা ধোঁয়া তৈরি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের এই ধোঁয়াটা দেখতে সাদা এই জায়গায় থাকবে, যেইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো এখানে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হারটা অনেক বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপনের হারের তুলনায়। আশা করি তোমরা এই পরীক্ষাটা বুঝতে পেরেছো। এখন আমাদের পরীক্ষায় যদি বলে যে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন এই দুইটার মধ্যে কার ব্যাপনের হার বেশি বা কার ব্যাপনের হার কম, এটা যদি বলে তখন আমরা কি করব? তো আশা করি এই মিথেন এটাকে কেন বলা হচ্ছে তোমরা এখন প্রশ্ন করবে না, কারণ এটা হচ্ছে জৈব যৌগের পড়া। আমরা জৈব যৌগ যখন পড়বো তখন এগুলো জানবো। এটা কার্বন ডাইঅক্সাইড তোমরা সবাই জানো। তো কার্বনের ভর তোমরা যদি পর্যায় সারণী থেকে দেখো তাহলে দেখবে কার্বন হচ্ছে 12 এবং অক্সিজেন কত? আমরা যেহেতু দুইটা সম্মিলিত ভর নির্ণয় করব, যেহেতু এই পুরো মৌলটা এই দুইটা যৌগ নিয়েই তৈরি হয়েছে, এই পুরো যৌগটা এই দুইটা মৌল নিয়েই তৈরি হয়েছে, তাই আমরা কি দুইটারই ভর নির্ণয় করব। তো এখন একটার ভর 12 এবং এখানে অক্সিজেনের ভর হচ্ছে 16, যেহেতু দুইটা আছে তাই 2 দিয়ে গুণ করতে হবে। এগুলো তোমরা পর্যায় সারণী দেখলেই পেয়ে যাবে যে কার্বনের ভর 12, অক্সিজেনের ভর 16, তাছাড়াও ক্লাস 8এও তো কিছু হলেও পড়েছ। তো এখন এইটাকে আমরা একটু ক্যালকুলেটারে হিসাব করি।
12 প্লাস 16 গুণন 2 কত হচ্ছে 44। আমরা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর পাচ্ছি 44। এবার মিথেনেরটা নির্ণয় করি। মিথেনের এখানে কার্বন 12 আমরা সবাই জানি, কার্বন কত 12। তার পাশাপাশি এখানে হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, এটা কি তুমি জানো? জানো, কয়েকবার নির্ণয় করা হয়েছে। এখানে আমরা দেখেছি, এখানে দেখেছি 1। যেহেতু এখানে 4টা আছে তাই 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 1 গুণ 4। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 16। এখন দেখো এই দুইটার মধ্যে কার্বন ডাই অক্সাইডের ভরটা বেশি নাকি মিথেনের ভরটা বেশি? দেখো অবশ্যই কার্বন ডাই অক্সাইডের ভরটা বেশি। তো ঠিক এই কেসের মতোই এখানে কার্বন ডাই অক্সাইড বেশি দৌড়াতে পারবে না, কম দৌড়াতে পারবে, যার কারণে কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের হারটা কম হবে, মিথেনের ব্যাপনের হারটা বেশি হবে। এভাবে যদি তোমাকে গ নাম্বার প্রশ্নে এগুলো প্রায় দিয়ে থাকে, যদি তোমাকে যে কোনো গ্যাস দিয়ে বলুক, যে কোনো কিছু দিয়ে বলুক যে এইটার এবং এইটার দুইটা কম্পারিজন করতে বলবে যে এই দুইটার মধ্যে কার ব্যাপনের হার বেশি, এখন তুমি কি করবে? সরাসরি পারমাণবিক ভর নির্ণয় করে যুক্তি দেখাবে। যার পারমাণবিক ভর বেশি সে বেশি, তার ব্যাপনের হার বেশি, যার পারমাণবিক ভর কম তার ব্যাপনের হার কম। এইভাবে যুক্তি দেখিয়ে পারমাণবিক ভর নির্ণয় করে তুমি অ্যান্সার করলে অবশ্যই সেই কোশ্চেনটাতে তুমি ফুল নাম্বার পাবে। আর এমসিকিউতেও প্রায় এরকম দিয়ে থাকে। এমসিকিউতে দিলে তোমরা সরাসরি ভর নির্ণয় করে যেটার বেশি পাবে, যেটার ভর বেশি পাবে তার ব্যাপনের হার বেশি, আর যেটার ভর কম পাবে তার ব্যাপনের হার কি কম হবে। যেহেতু এটার ভর, উল্টা বললাম, যার ভর বেশি হবে তার ব্যাপনের হার কম হবে, আর যার ভর কম হবে তার ব্যাপনের হার বেশি হবে। এখন এটার যেহেতু ভর কম তাই এটার ব্যাপনের হার বেশি, তাহলে ব্যাপনের হার কম কার? এইটার, মানে কার্বন ডাই অক্সাইডের। এখন যদি বলে যে এই দুইটাকে দিয়ে বলে যে কোনটার ব্যাপনের হার কম, কম বলেছে বেশি বলেনি, কম বললে যেটা বেশি ভারী বলবে সেইটাকে দাঁড়াতে হবে, তার মানে কার্বন ডাই অক্সাইড হবে। এভাবেই ভর নির্ণয় করে তোমরা দাগিয়ে দিতে পারবে আশা করি। তাহলে কেমন লাগলো তোমাদের এই কনসেপ্টগুলো জানাবে তোমরা অবশ্যই।